নমস্কার। গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই-পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন ফোর্থ সেমে উচ্চ মাধ্যমিক 2026-এর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি নূপুর ঘোষ, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের শিক্ষিকা। আজ রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের কথা বলবো। প্রথমেই বলি যে এখন তো একদমই পরীক্ষা সামনেই চলে এসেছে, সুতরাং সব ছাত্রছাত্রী প্রায় প্রত্যেকেই মোটামুটি সবাই প্রিপেয়ার্ড হয়ে গেছো। তাহলেও লাস্ট মিনিটের কিছু বিষয় আমাদের অ্যাংজাইটি থেকেই থাকে বা প্রশ্ন থেকেই থাকে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। সবার আগে বলে দিই যে তোমাদের সিলেবাস যেটা আছে তাতে 40 মার্কসের পরীক্ষাতে তোমাদের 6টি চ্যাপ্টার আছে। 6টি চ্যাপ্টারের মধ্যে 5টা 2 নম্বরের প্রশ্ন, 3টি 4 নম্বরের প্রশ্ন এবং 3টি 6 নম্বরের প্রশ্ন আজ থাকবে। প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক, তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলি এখানে একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 6 নম্বরের প্রশ্ন থাকবে। তো 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি বলি তোমাদের যে তোমরা এই চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির যে পার্থক্য, এটা একটা বড় প্রশ্নের মধ্যে শাস্ত্র বা পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন কিভাবে ঘটেছে সেই প্রশ্নটি, বা ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ যেটা কোল্ড ওয়ার বলি, সেই কোল্ড ওয়ারের যে আন্তর্জাতিক সম্পর্কের উপরে যে প্রভাব সেই বিষয়, এবং এছাড়াও জোট নিরপেক্ষ আন্দোলন, সেই জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের উপরে পড়েছে, এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পড়লে আমার মনে হয় তোমাদের বড় প্রশ্ন যেগুলি আছে 6 নম্বরে সেগুলোর ক্ষেত্রে অসুবিধে হবে না। এছাড়া ছোট প্রশ্নের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এর সংজ্ঞা, বা যেমন ধরো বিশেষ করে হলস্টি অধ্যাপক মর্গেনথাউ, বিশেষ করে অধ্যাপক মর্গেনথাউয়ের যে সংজ্ঞাটি এবং তার যে অবদান আন্তর্জাতিক বিষয় সম্পর্কের ক্ষেত্রে তার অবদান, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বে। এর সঙ্গে আছে তোমাদের আন্তর্জাতিক বিষয়ের যে মূল যে বিষয়গুলির উপর নির্ভর করে, যেমন ধরো ক্ষমতা, আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে বিষয়গুলো এগুলো কাকে বলে, এর প্রভাব বা এর গুরুত্ব কতখানি আন্তর্জাতিক বিষয় সম্পর্কের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলির গুরুত্ব কতখানি এবং এদের প্রভাব কী, সেই বিষয়গুলো একটু ভালো করে আলোচনা করবে। আমার মনে হয় শর্ট কোশ্চেন্সের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া বাস্তববাদ কাকে বলে, নব্য বাস্তববাদ ও ধ্রুপদী বাস্তববাদের মধ্যে পার্থক্য কী, আদর্শবাদ কী এবং আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য কী, এই বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টারে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আসি আমি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে তোমাদের আছে যে প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। এই যে চ্যাপ্টার, এখানে তোমাদের 6 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 4 নম্বরের প্রশ্ন থাকবে। এই চ্যাপ্টারে তোমরা যে বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান, এই যে সংস্থাগুলি, এগুলির গঠন, উদ্দেশ্য এবং এদের প্রভাব এবং এদের সফলতা, অর্থাৎ এই যে তোমার যে সমস্ত অর্গানাইজেশনসগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সফলতা কতখানি রাজনীতির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এদের সফলতা কতখানি, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে। বিশেষ করে নীতি, এদের এই সমস্ত সংস্থাগুলির নীতিগুলি কি, এদের ভবিষ্যৎ সম্ভাবনা, বিশেষ করে সার্কের ক্ষেত্রে আমি গুরুত্ব দিতে বলবো। তো এগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট 4টে করে উদ্দেশ্য বা নীতি অবশ্যই করে রাখবে। সেক্ষেত্রে তোমাদের 2 নম্বরের প্রশ্নেই আসুক বা 4 নম্বরের প্রশ্নেই আসুক, সেটা তোমাদের কাছে কোনো অসুবিধে হবে না। এছাড়া যেমন কিছু ফুল ফর্ম বা পুরো কথা, যেমন সাপটা, আসিয়ান বা সার্ক, এগুলি ফুল ফর্ম কি, 2 নম্বরের প্রশ্নের জন্য এগুলো কবে স্বাক্ষরিত হয়েছিল, এদের প্রধান যে দপ্তর সেটি কোথায় অবস্থিত, এই দিকগুলো, এবং এদের সদস্য সংখ্যা কত, বর্তমানে সদস্য সংখ্যা কত, এই প্রশ্নগুলো শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এশিয়ান 10 বলতে আমরা কি বুঝি, আসিয়ান 10-এর ক্ষেত্রে মহামারী মোকাবিলায় আসিয়ানের ভূমিকা কি ছিল, এই প্রশ্নগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে
বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি এগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে অসুবিধা হবে না। এছাড়া আছে তোমাদের ভিমস্টেক। এইখানে আরও একটা বিষয় আছে ভিমস্টেক। এই ভিমস্টেকটাও তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে। এর গঠন বা কখন প্রতিষ্ঠিত হয়েছিল, কতগুলি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য কি এবং সেই উদ্দেশ্য কতটা সফল, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে নজর দেবে। তৃতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 6 নম্বরের। তো সেক্ষেত্রে তোমরা যেটা সব থেকে ভালো, যে সমস্ত বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা। সেই ক্ষেত্রে রোল্যান্ড রবার্টসন বা ফ্রিডম্যান, এনাদের যে সংজ্ঞাগুলো সেগুলো ভালো করে করবে। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কি, বিশ্বায়নের ক্ষেত্রে মানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ও পরিবেশগত ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, এইটা ভালো করে করবে। ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব কি, এটা বড় প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এছাড়াও তোমরা ভারতের ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব কি পড়েছে রাজনীতি বা সংস্কৃতি এবং পরিবেশগত ক্ষেত্রে, সেগুলোও ভালোভাবে দেখে যাবে। আর রয়েছে যে বিশ্বায়নের ক্ষেত্রে এই যে বিশ্ব সংস্থা, যেমন ধরো বিশ্ব সংস্থা যে সমস্ত আমাদের রয়েছে ইউএনও, এই ধরনের বিশ্ব বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা কি, এই প্রশ্নটাও তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এছাড়া বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব কি পড়তে পারে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা আসছি চ্যাপ্টার 4। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি তোমাদের একটু বলবো যে যেহেতু যে 6টা চ্যাপ্টার তোমাদের আছে তার মধ্যে এই 4th চ্যাপ্টার যেটাতে আছে ভারত সরকারের বিভিন্ন অঙ্গ, অর্থাৎ অর্গানস, ডিফারেন্ট অর্গানস অফ, এই যে চ্যাপ্টারটা যেহেতু একটু বড় চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারটাতে পড়ার ক্ষেত্রে একটু প্রশ্নের একটুখানি ভালোভাবে ডিটেলে একটু পড়বে, কেননা এই চ্যাপ্টার থেকে অনেকগুলোই প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ বলতে পারি। যদিও এখান থেকেও তোমাদের একটি 2 নম্বরের এবং একটি 6 নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে শাসন বিভাগ, যেহেতু 3টে বিভাগ আলাদা আলাদা, জানো তোমরা যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তো 3টের ক্ষেত্রেই কিন্তু বড় প্রশ্নের সম্ভাবনা থাকছে। তাই শাসন বিভাগ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের ক্ষমতা, কার্যাবলী, নির্বাচন বা কিভাবে নির্বাচিত হন, অপসারণ, কার্যকালের মেয়াদ, এই বিষয়গুলো ছোট এবং বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাষ্ট্রপতির জরুরিকালীন যে ক্ষমতা রয়েছে সেটা একটু ভালো করে পড়বে বড় প্রশ্নের জন্য, যে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি আলোচনা করো বা কি কি এবং সেগুলো ব্যাখ্যা করা। এছাড়া রয়েছে তোমাদের রাজ্যপালের ক্ষেত্রে তোমরা স্বেচ্ছাধীন ক্ষমতাগুলো ভালো করে করবে। এছাড়া অর্থ কমিশন কাকে বলে, লোকসভার গঠন, পার্লামেন্টের যে বিভিন্ন ক্ষমতা এবং কার্যাবলী, লোকসভা এবং রাজ্যসভার গঠন, জিরো আবার কি, আমলাতন্ত্র কাকে বলি, কেন আমলাতন্ত্রকে আমরা স্থায়ী প্রশাসন বলে থাকি, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা কি, বা যে বিভিন্ন লেগ জারি করে সেই লেগগুলো কি কি, সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী, ক্ষমতা, কার্যাবলী, হাইকোর্ট, এই বিষয়গুলো একটু ভালো করে ডিটেলে পড়বে। এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, তাই এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। আর এরপরে আসছি আমরা 5th চ্যাপ্টার, যেখানে কতগুলি সামাজিক যে আন্দোলন ভারতবর্ষে হয়েছে সেগুলোর মধ্যে বিশেষ করে নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকু আন্দোলন, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো আন্দোলনের যে সময়, অর্থাৎ কখন হয়েছিল, কেন হয়েছিল এবং এদের উদ্দেশ্য এবং ফলাফল, এইটা খুব ভালোভাবে পড়বে তোমরা। এছাড়াও রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে, সেগুলো হচ্ছে তথ্য অধিকার আইন 2005, অর্থাৎ যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা ওপরে সংক্ষিপ্ত টিকা করে রাখবে, তাহলে তোমাদের এটা 4 নম্বর বা 2 নম্বর যে প্রশ্নেই আসুক না কেন তোমাদের সুবিধা হবে। ভূদান আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি, কবে, কোথায় গঠিত হয়েছিল, এইটা একটা। এবং CSR অ্যাক্ট মানে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, এটাও তোমরা টিকা আকারে পড়ে রেখো, ঠিক আছে।
এরপরে আমরা আসছি লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার 6, সংবিধান সংশোধন এবং স্বায়ত্তশাসন। এখানেও শর্ট কোশ্চেন তোমাদের একটা 2 নম্বরের এবং একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে। এক্ষেত্রেও বলে রাখি যে সব থেকে বড় প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের প্রশ্নের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংবিধান সংশোধন প্রক্রিয়া আলোচনা করো। সংবিধান সংশোধন প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আলোচনা। 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা হয় সেই প্রক্রিয়াটা আলোচনা করো। দ্বিতীয়, এছাড়া তোমাদের 73তম সংবিধান সংশোধনী আইন, যেটা পঞ্চায়েত সংশোধনী আইন বলে থাকি আমরা, এবং 74তম সংবিধান সংশোধন আইন, এই দুটো কিন্তু একটু ভালো করে করবে। এদের বৈশিষ্ট্য এবং এই সংশোধনী আইনের যে লক্ষ্য বা এইগুলো একটু ভালো করে তোমরা পড়বে। এছাড়া স্বায়ত্তশাসনের ব্যাপারে তোমাদের যেটা রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা কাকে বলে, পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর, কি কি, কোন স্তরে কি কাজ, কোন স্তরের কি কাজ, অর্থাৎ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বলো, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, এইগুলোর কি কাজ, তাদের আয়ের উৎস কি, এবং এদের যে এর গঠন যেটা, অর্থাৎ কাদের নিয়ে, কত সদস্য বা কাদের নিয়ে এই সংস্থাগুলি গড়ে উঠেছে, এইটা ঠিক অপরদিকে মিউনিসিপ্যালিটি অ্যাক্টের বা পৌরসভার ক্ষেত্রেও কিন্তু তাই করবে তোমরা। এর গঠন, উদ্দেশ্য, কাজ এবং আয়ের উৎসগুলো কি কি সেগুলো। এছাড়াও যে সমস্ত, যেমন ধরো মেয়র পরিষদ বলতে কি বোঝো, ওয়ার্ড কমিটি কি, মেয়রের ভূমিকা কি, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের স্থায়ী কমিটিগুলো নাম কি, বা পঞ্চায়েত প্রধান বা ইয়েতে পৌরসভার ক্ষেত্রে মেয়রের নির্বাচন, তার কাজ এবং তার ভূমিকা কি, এইগুলো ভালোভাবে পড়বে। সংবিধান কাকে বলছি, সংবিধানের গুরুত্ব কি, এবং সংবিধান সংশোধন কেন প্রয়োজন, এগুলো তোমরা ছোট প্রশ্ন হিসেবে ভালো করে করে রাখবে। আরেকটা হচ্ছে, যেমন ধরো গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে বড়ো কমিটি, মেয়র পরিষদ, এগুলো কিন্তু ছোট ছোট 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো ভালোভাবে করে রাখবে। আশা করি তোমাদের সামনে পরীক্ষা ভালোই হবে। সবাই সুস্থ থাকো, মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।